নমস্কার, আমি সৃজা। আপনাদেরকে চমকে দেওয়ার মতন একটা খবর দিই। সেটা হচ্ছে যে কলকাতা দূরদর্শন একজন অ্যাঙ্কারকে হায়ার করেছে, সঞ্চালককে, মানে যাকে লোকজন সাংবাদিক বলে চালায় আজকাল আর কি। কিন্তু সাংবাদিকতা আর সঞ্চালনা দুটো একেবারে সম্পূর্ণ এক না, বেশ কিছুটা ফারাক রয়েছে। তো এরকমই একজন সাংবাদিক সঞ্চালককে হায়ার করেছে কলকাতা দূরদর্শন। কিন্তু এবার এটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে হায়ার করেছে মানে এরকম নয় যে সর্বক্ষণের কোনো স্টাফ নেওয়া হয়েছে বা কোনো এমপ্লয়ি নেওয়া হয়েছে, মোটেই না। সোম থেকে শুক্র এই সঞ্চালক একটা 1 ঘন্টার অনুষ্ঠান করবে, যে অনুষ্ঠানটা শুটিং হবে সম্পূর্ণ পুরোটা হবে দিল্লিতে, দিল্লির স্টুডিওয়ে। সেখান থেকে ক্যাপসুলটা পাঠিয়ে দেওয়া হবে কলকাতা দূরদর্শন, এবং কলকাতা দূরদর্শন ডিকোড নামে সেই অনুষ্ঠান প্রচার করবে কলকাতা দূরদর্শনে 1 ঘন্টার জন্য। আর সেটার জন্য পুরো বিষয়টার পারিশ্রমিক হচ্ছে 15 কোটি টাকা। কল্পনা করতে পারছেন? একজন সঞ্চালককে পুষছে বিজেপি 15 কোটি টাকায়। কেন পুষছে এই বিষয়টা তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটুখানি কলকাতা দূরদর্শন নিয়ে আসুন আলোচনা করি। কলকাতা দূরদর্শনে এই মুহূর্তে কি পরিস্থিতি? আমি নিজে যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে ছিলাম, মানে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার সঙ্গে ছিলাম, তাই আমি জানি যে কলকাতা দূরদর্শন, এবং আমি কলকাতা দূরদর্শনেও অসংখ্যবার গেছি, বেশ কিছু ফ্রিল্যান্স প্রোগ্রাম করেছি, আমি দেখেছি সেখানে যা স্টুডিওর কোয়ালিটি, যা ইকুইপমেন্টস, তাতে এ রাজ্যে যে সমস্ত রিজিওনাল বেসরকারি চ্যানেল আছে তাদেরকে বলে বলে গোল দিতে পারে এই কলকাতা দূরদর্শন। কিন্তু তারা কি করবে? তারা কিচ্ছু করবে না। তারা মাত্র 2-3টে পদ শুধু রাখবে, যেগুলো আর কি প্রতিদিনকার আর কি নিয়মিত পদ আর কি, ডিরেক্ট যারা স্যালারি পাবে। আর বাকি সমস্ত ডেজিগনেশনের সমস্ত মানুষজন, সেটা অ্যাঙ্কার হোক, সেটা প্রোগ্রামার হোক, সেটা ইপি হোক, সেটা বুলেটিন প্রডিউসার হোক, সমস্ত কিছু ফ্রিল্যান্সিং। এবং আপনি যে এই ফ্রিল্যান্সিং করবেন সেটার টাকা পাবেন প্রায় 3 মাস পরে। মানে আপনার এমনি টাকা পাওয়ার আগ্রহ ইচ্ছা চলে যাবে এবং ভুলেও যাবেন অনেক সময়, তখন হয়তো আপনার কাছে সেই চেক আসবে। তো এই হচ্ছে কলকাতা দূরদর্শনের পরিস্থিতি। কেন এরকম পরিস্থিতি? কারণ এরকম পরিস্থিতি যদি না করা হয় তাহলে এ রাজ্যের যে সমস্ত রিজিওনাল বেসরকারি চ্যানেলগুলো রয়েছে সেগুলো উঠবে না। কারণ কলকাতা দূরদর্শনের, আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা দূরদর্শনের ক্যামেরা থেকে শুরু করে বাকি আর কি যে সমস্ত কিছু, ক্যামেরা থেকে, লেপেল থেকে, স্টুডিও থেকে, যে পরিস্থিতি ওখানকার, সেটা এত ভালো, কোয়ালিটি এত ভালো ওখানকার, যে কোনো বেসরকারি চ্যানেলকে ওরা ডাউন করে দিতে পারে। আর সেই কারণের জন্য ইচ্ছা করে এই সরকারি চ্যানেলকে রুগ্ন করে রাখা হয়েছে। অথচ এই সরকারি চ্যানেল যদি ফুল ফ্লেজড 24/7 নিউজ চ্যানেল হিসেবে আসে, মানে আমি যখন সাংবাদিকতা করতাম আর কি, তখন প্রতি মাসেই শুনতাম যে আসতে চলেছে নাকি কলকাতা দূরদর্শন 24 ঘন্টার নিউজ চ্যানেল। সে আজও অবধি এলো না। আমি সাংবাদিক, মানে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা ছেড়ে দিলাম, আমার মতন আরও অনেকে আমার সঙ্গে যারা শুরু করেছিলেন তারাও ছেড়ে দিল, কিন্তু ওই 24 ঘন্টার নিউজ চ্যানেল আর দূরদর্শনে এলো না। আসলে ওরা কোনোদিন আনবে না, কারণ ওরা এই বেসরকারি চ্যানেলগুলোকে তুলতে চায়, মানে সরকার, ওরা মানে সরকার তুলতে চায়, এটাকে রুগ্ন করে রাখতে চায়। অথচ যদি এটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে 24 ঘন্টার নিউজ চ্যানেল করা যেত, তাহলে এ রাজ্যের বেশ কিছু ছেলে মেয়ের চাকরি হতো এবং সর্বত্র হতো, সেটা সঞ্চালক হিসেবে, সেটা সাংবাদিক হিসেবে, সেটা ক্যামেরা পার্সন হিসেবে, সেটা সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে, এবং সমস্ত কিছু, মেকআপ আর্টিস্ট, সমস্ত কিছুতে বেশ কিছু সংখ্যক মানুষের চাকরি হতো। কিন্তু সেটা এরা করবে না। এই হচ্ছে কলকাতা দূরদর্শনের পরিস্থিতি, এবং সেটার জন্য তারা কারণ দেখায় যে ওদের কাছে নাকি পয়সা নেই, এবং সেই কারণের জন্য ওরা এরকম পে রোলে মানে এমপ্লয়ি নেয় না, সবসময় ফ্রিল্যান্স করায়। অথচ ওদের কাছে 15 কোটি টাকা দিয়ে পোষার মতন টাকা রয়েছে। মানে একটা অ্যাঙ্কার, তাকে 15 কোটি টাকা দিয়ে একটা 1 ঘন্টার প্রোগ্রাম করাবার মতন পয়সা রয়েছে। আর এই পয়সা কিন্তু রাজ্য সরকারের কোনো পৈতৃক সম্পত্তি নয়। এই পয়সা আপনার আমার পকেটের পয়সা, আপনার আমার রক্ত জল করে দেওয়া ট্যাক্সের পয়সা। সেই পয়সায় আমরা মোদিজির একটা পোষা চামচাকে সাংবাদিক হিসেবে যাকে প্রতিষ্ঠা করা হচ্ছে তাকে দিচ্ছি, শুধুমাত্র এ রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর জন্য। আর সমস্যাটা ঠিক এখানেই। এটা গেল দূরদর্শনের কথা।
এবার আসছি যে কেন এই সুধীর চৌধুরীর মতন একটা জেল খাটা আসামি, যার বিরুদ্ধে এক্সটর্শন অর্থাৎ সরাসরি তোলাবাজির অভিযোগ রয়েছে এবং জেল খেটেছে, এরকম একটা লোককে কেন মোদিজির স্পেশালি লাগলো, কেন স্পেশালি দরকার, এবং সেটা কেন কলকাতা দূরদর্শনের জন্যই দরকার? কারণটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে 26-এ বিধানসভা নির্বাচন এই রাজ্যে, তাই এখন থেকে সেটার প্রস্তুতির দামামা বেজে গেছে। আরো ক্লিয়ারলি বলতে গেলে কি বলতে হয় যে এখন থেকে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি এই তোলাবাজ জেল খাটা একজন আসামিকে সাংবাদিক হিসেবে কলকাতা দূরদর্শনে নিয়োগ করার মধ্যে দিয়ে। অর্থাৎ আগামীতে আরও যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে এবং যত নির্বাচন এগিয়ে আসবে তত যে ভয়ঙ্কর দিন আসবে আমাদের জন্য, মানে এ রাজ্যে আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, আমরা যারা সঠিকভাবে বাঁচতে চাই, আমরা যারা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে চাই এবং বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়, তাদের জন্য যে আরও খারাপ দিন আসতে চলেছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যে একসময় সারদার সিইও কুণাল ঘোষের স্যালারি ছিল 16 লক্ষ টাকা। সেটা নিয়েই আমরা অনেকে, মানে সেটা জেনেই আমরা অনেকে আঁতকে উঠতাম এবং বলতাম যে এটা আমাদের টাকা, যদিও সেটা সুদীপ্ত সেনের টাকা ছিল, চোরা কারবারির টাকা, কিন্তু ঘুরপথে ওটাও আমাদের টাকা। কিন্তু এক্ষেত্রে এই যে 15 কোটি টাকা, এটা তো কারোর চোরা কারবারিরও টাকা নয়, এটা একেবারে সরাসরি আপনার আমার ট্যাক্সের টাকা। এবং মোদিজি আর মমতা ব্যানার্জির কি অদ্ভুত মিল দেখুন, দুজনেরই সাংবাদিক হিসেবে একজন জেল খাটা আসামিকেই পছন্দ, তার বাইরে কোনো সুস্থ মানুষকে ওদের সাংবাদিক হিসেবে পছন্দ নয়। তা না হলে কেন মোদিজিকে আলাদা করে বা বিজেপিকে আলাদা করে সুধীর চৌধুরীর মতন একজন জেল খাটা আসামিকে 15 কোটি টাকা দিয়ে মাত্র 1 ঘন্টার একটা প্রোগ্রাম করতে নিয়োগ করতে হবে? কারণ ভারতবর্ষে অসংখ্য মিডিয়া রয়েছে, অসংখ্য সংবাদপত্র থেকে শুরু করে নিউজ চ্যানেল রয়েছে, তার প্রায় 90%ই বিজেপির নিজেদের লোকজনের কেনা চ্যানেল বা কেনা সংবাদপত্র। তারপরেও আলাদা করে পার্টিকুলার একটা নির্দিষ্ট লোক কেন লাগছে বিজেপির? কেন ঠিক 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাকে এ রাজ্যে পুট করতে হচ্ছে? কারণ আর কিছুই নয়, ওই যে বললাম গোয়েবেলস থিওরি। কারণ আপনারা অনেকেই জানেন, মানে প্রায় সবাই জানেন যে হিটলারেরও একজন সম্প্রচার মন্ত্রী ছিলেন জোসেফ গোয়েবেলস। তিনি কি করতেন? তিনি আসলে এই হিটলারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মিথ্যে কথা বলতেন এবং উনি নিজেও স্বীকার করেছিলেন যে একই মিথ্যে যদি রোজ 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 বলো তাহলে একটা সময় গিয়ে মানুষের মনে হবে যে এটা সত্যি কথা। এটা ওনার থিওরি ছিল, তার জন্য এই থিওরিটাকে গোয়েবেলস থিওরি বলা হয়। তো মোদিজির এই যে সুধীর চৌধুরী, মানে একটা সময় চৌধুরীরা জমিদারের হয়ে খাজনা আদায় করতে বেরোতো এক সময়, আর এখন এই সুধীর চৌধুরীরা আসলে 26-এর বিধানসভা ভোটের আগে মোদিজির হয়ে নির্বাচনে হিন্দুত্বের খাজনা আদায় করতে নেমেছে। আর সেই কারণের জন্যই মোদিজির একটা পার্টিকুলার জোসেফ গোয়েবেলস দরকার ছিল, আর সেই ভূমিকা সুন্দরভাবে পালন করছে এই সুধীর চৌধুরীরা। তাও কিভাবে করছে? আপনার আমার ট্যাক্সের টাকায়। তারা কি করছে? তারা বিভাজন তৈরি করছে। তারা এই যে হিন্দুরা ঘুমোচ্ছে, এই যে হিন্দু খতরে মে হ্যায়, এই যে বিষয়গুলো, এইগুলো তারা রোজ রোজ বলবে এবং এ রাজ্যের কিছু হিন্দুত্বের পাহারাদার যারা মনে করে তারা হিন্দুত্বের ঠিকাদার, তারা ছাড়া ভারতবর্ষে আর কোনো হিন্দু ধর্মের মানুষ নেই, তারা ছাড়া হিন্দু ধর্মকে বাঁচানোর কেউ নেই, তারা আরও বেশি উদ্বেল হয়ে যাবে এবং আরও বেশি অত্যাচার করতে শুরু করবে। শুধুমাত্র তো সংখ্যালঘুদের উপরে এ রাজ্যে এ দেশে অত্যাচার হয় এরকম নয়। আমরা যদি গোবলয় দেখি তাহলে সেখানে দেখবো যে প্রান্তিক মানুষেরা, নিম্নবর্ণের মানুষেরা, দলিতরা কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তাদেরকে কখনো হাত কেটে দেওয়া হচ্ছে, কখনো ঘোড়ায় চড়তে দেওয়া হচ্ছে না, কখনো বাড়ি ভাড়া নিয়ে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, কখনো মন্দিরে ঢুকলে মেরে ফেলা হচ্ছে, কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা প্রত্যেক দিন গোবলয়ে ঘটছে। কারণ বিজেপি একমাত্র ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা দিতে চায়। এই যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদের আড়ালে আসলে ওরা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা দিতে চায়। ওরা সবসময় দেখাবে যে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু মুসলিম বিভাজন, সবসময় মুসলিমদের মারো, মুসলিমদের কাটো, মুসলিমদের উপরে অত্যাচার করো, কিন্তু ওরা কখনো দেখাবে না যে ওরা কিভাবে এই দিল্লিতে মুসলিমদের এবং সংখ্যালঘুদের এবং গরিব প্রান্তিক মানুষদের বাড়ি ভেঙে দিচ্ছে। ওরা দেখাবে না কিভাবে ধারাবি বস্তি আদানির হাতে তুলে দিচ্ছে।
ওরা দেখাবে না কিভাবে গুজরাটের কচ্ছ এলাকায় লক্ষ লক্ষ একর জমি আদানির হাতে তুলে দিচ্ছে? ওরা দেখাবে না কিভাবে গোটা দেশ জুড়ে এই মোদিজির হিন্দুত্ববাদী লোকেরা কিভাবে সংখ্যালঘু এবং নিম্নবর্ণের মানুষের উপরে প্রত্যেক দিন অত্যাচার করবে? ইনফ্যাক্ট আজকেও মহেশতলায় একটা দোকান বসাকে কেন্দ্র করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদে কিভাবে দুজন মানুষ খুনও হতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে রানীনগরে লোকসভা নির্বাচনের সময় দাঙ্গা বাঁধানো হয়েছে। আমরা দেখেছি নিউ টাউনে কিভাবে দাঙ্গা বাঁধানো হয়েছে। পুরোপুরি প্ল্যান্ড, ইচ্ছা করে তৈরি করা একটা পরিস্থিতি। কারণ বিজেপি জানে যে ভোট চাওয়ার যে বেসিক ইস্যু রুটি কাপড়া আর মকান, এই বেসিক ইস্যুতে বিজেপি কোনো দিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষের কি পরিস্থিতি। ভারতবর্ষ হাঙ্গার ইন্ডেক্সে 105 নাম্বারে। ভারতবর্ষের অন্ততপক্ষে অক্সফাম রিপোর্ট এবং নীতি আয়োগের রিপোর্ট বলছে ভারতবর্ষের অধিকাংশ মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম বারবার করে যদি এই বিদ্বেষ না ছড়ানো হয়, যদি বারবার করে এই বিভাজন না তৈরি করা হয়, তাহলে কি হবে? তাহলে মানুষ প্রশ্ন করবে, মানুষ কাজ চাইবে, মানুষ ভাত চাইবে, মানুষ মাথার ছাদ চাইবে। মাথার ছাদ তো ছেড়েই দিলাম, পেটের ভাত তো ছেড়েই দিলাম, যোগান দেওয়া তো ছেড়ে দিলাম, সরকার উল্টে এগুলোকে কেড়ে নিচ্ছে। ঠিক যে কারণের জন্য এই যে বললাম, দিল্লিতে গরিবের বাড়ি ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের নিম্নবর্ণের বাড়ি ভাঙা হচ্ছে, ধারাবি বস্তি মুম্বাইতে তুলে দেওয়া হচ্ছে আদানিকে। দুদিন পরে ওই বস্তি উচ্ছেদ করে ওখানে বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং হবে। আমরা দেখেছি কিভাবে যুদ্ধের সময় 13 দিনের প্রস্তুতিতে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ হলে কি করে এলওসির যে লাগোয়া মানুষজন তারা কি করে মারা যান, তাদের বাড়ি কি করে ভাঙা যায়? হতে পারে না তো। 13 দিনের একটা প্রস্তুতি ছিল। সরকার কেন ওই গরিব মানুষগুলোকে, ওই প্রান্তিক মানুষগুলোকে, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে সরিয়ে আনবেন না ওখান থেকে? এটাই সরকারের স্ট্র্যাটেজি। ওরা কাশ্মীরে বাড়ি ভাঙে, ওরা দিল্লিতে বাড়ি ভাঙে, ওরা ধারাবি বস্তি তুলে দেয়, ওরা জমি লক্ষ লক্ষ একর জমি আদানিকে তুলে দেয়, আর এভাবেই ওরা হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে টিকে থাকতে চায়। আর এই কারণের জন্যই ওদের এই সুধীর চৌধুরীর মতন গোয়েবেলসদের দরকার পড়ে। এত কিছুর পরেও ভরসা একটাই, আর সেই ভরসা হচ্ছে গোটা পৃথিবীতে ইতিহাস অন্তত বলে যতবার দক্ষিণ পন্থার উন্মেষ ঘটেছে ততবার সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে বামপন্থা প্রতিষ্ঠা হয়েছে, সেটা গোটা পৃথিবীতে সর্বত্র। আমরা জানি যে গোয়েবেলসের পরিণতি কি হয়েছিল, তাকে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যা করতে হয়েছিল। আমরা জানি হিটলারের পরিণতি কি হয়েছিল, তাকেও বান্ধবীকে নিয়ে বাংকারে ঢুকে আত্মহত্যা করতে হয়েছিল। আমরা জানি মুসোলিনের কি হয়েছিল, তাকে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল সে দেশের জনগণ। সাম্প্রতিককালের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব শ্রীলঙ্কায় কি হয়েছে, সেখানেও সমস্ত দক্ষিণ পন্থাকে ছাড়খাড় করে দিয়ে বামপন্থার উন্মেষ ঘটিয়েছে, সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা নেপালে দেখেছি কিভাবে বামপন্থা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গোটা লাতিন আমেরিকা জুড়ে দেখেছি কিভাবে দক্ষিণ পন্থাকে হারিয়ে দিয়ে বামপন্থা প্রতিষ্ঠা পেয়েছে। অর্থাৎ পৃথিবীতে দক্ষিণ পন্থা প্রতিষ্ঠা পায়, দক্ষিণ পন্থা অত্যাচার করে, দক্ষিণ পন্থা বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য নয়। কারণ দক্ষিণ পন্থার এই যে অত্যাচার, এর বিরুদ্ধে মানুষ মাথা তুলে দাঁড়াবেই। আর ভারতবর্ষের মতন এই বহুমাত্রিক দেশে এটা তো দাঁড়াবেই অবশ্যই। তাই আসুন সমস্ত সাম্প্রদায়িকতার বিষকে আমরা প্রতিহত করি, এই সুধীর চৌধুরীর মতন লোকেদের আমরা বয়কট করি, বিজেপির হিন্দুত্ববাদী অসভ্য বর্বর লোকেদের আমরা প্রতিহত করি। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বিশ্বাসী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং একসঙ্গে যেরকম ছিলাম অন্ততপক্ষে স্বাধীনতার পর থেকে 2014 আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষ, আমাদের শাশ্বত ভারতবর্ষ, আমাদের চিরন্তন ভারতবর্ষ যেমন ছিল, আমরা সেই মতেই বিশ্বাসী থাকি এবং আমাদের যে আজীবনের হিন্দু মুসলিম ভাইচারা সেটাকে বজায় রাখি।